দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ, জুম্মার পর গণ অনশন। সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘন্টার আলটিমেটাম, শাহবাগ থানার সামনে অবস্থান শিক্ষার্থীদের। আওয়ামী লীগের পরিণতির দায় এককভাবে শেখ হাসিনার, রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলছেন রাষ্ট্রচিন্তাবিদ। ফারাক্কা বাঁধে বঞ্চিত বাংলাদেশ, গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের শঙ্কা বাড়াচ্ছে কূটনৈতিক টানাপোড়েন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 দুপুরে 1টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। 4 দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে বসে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে কাকরাইল মোড়ে যোগ দিতে শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষক শিক্ষার্থীরা। আর এতে করে মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর গণ অনশনে বসবে শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে তাহলে আমরা সেটাকে রুখে দেব এবং এই আন্দোলন এটা আর কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না। এটা কোথায় যাবে সেটা আমরা জানি না, এর দায়িত্ব আমরা নেব। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে আরো বিস্তারিত জানাতে কাকরাইল থেকে সহকর্মী শামীমা সুলতানা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শামীমা, জুমার নামাজের পর যে তাদের কর্মসূচি রয়েছে সেই বিষয়ে প্রস্তুতি কেমন এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু দেওয়া হয়েছে কিনা তাদেরকে? একটু বলে রাখি শরীফ যে এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে সুস্পষ্ট কোনো নির্দেশনা আসেনি, সে কারণেই কিন্তু আন্দোলন দীর্ঘায়িত হয়েছে। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু তারা এই যে জায়গাটি যমুনার পাশে কাকরাইল মসজিদ এবং হচ্ছে কাকরাইল যে মোড় সেই অংশটা জুড়ে কিন্তু তারা ছড়িয়ে আছেন এবং বেশ কয়েকদিন হয়ে যাওয়ার পরেও আশ্বাস পাননি এবং পাননি জন্যই কিন্তু আজকে এই গণ অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখছি যে দল বেঁধে তাদের যারা সাবেক আছেন কিংবা বর্তমান যারা এখনো আন্দোলনে যোগ দেননি বা এখানে আসেননি তারাও কিন্তু আসছেন, সবাই কিন্তু আসলে আসছেন এবং ধীরে ধীরে জমায়েতটা বাড়ছে। বেলা যত গড়াচ্ছে জমায়েত কিন্তু ততই বাড়ছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এখানে তারা যেটি বলছেন যে আসলে 1.5 যুগ ধরে তারা এই আন্দোলন করছেন এবং তাদের যে 4 দফার মধ্যে বড় যে দুটো দাবি মোটা দাগে সেটি হচ্ছে একটি যে তাদের আবাসন সংকটের নিরসন করতে হবে, স্থায়ী নিরসন। এর আগে আপনি জানেন যে অস্থায়ীভাবে 2টি ভবন ভাড়া নিয়ে তাদের বিশেষ করে নারী শিক্ষার্থী যারা তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সেই বিষয়টি আসলে অস্থায়ী একটা ব্যবস্থা, তো তারা একটা স্থায়ী সমাধান চান এবং একই সঙ্গে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে যেটি বলা হচ্ছে যে দ্বিতীয় ক্যাম্পাসের জায়গা নির্ধারণ হয়েছে সেই জায়গায় উন্নয়ন কাজ যাতে শুরু হয় এবং তাদেরকে যেন বুঝিয়ে দেওয়া হয় সেটি কিন্তু তাদের আরেকটি দাবি। মোটা দাগে এই দুটি তাদের বড় দাবি, এর বাইরে 4টি দাবি নিয়ে কিন্তু তারা এই আন্দোলন করছেন এবং তারা যেটি বলেছেন যে 1.5 যুগ তারা বিভিন্ন আশ্বাস শুনেছেন কিন্তু এবার সত্যিকারের বাস্তবায়ন দেখতে চান এবং সেই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। প্রয়োজনে যতদিন লাগে তারা এখানে বসে থাকবেন এবং যত বাধাই আসুক তারা তাতে নড়বেন না, সেই দাবিতে কিন্তু তারা অটল আছেন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শরীফ, শামীমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, কাকরাইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শামীমা সুলতানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে পুলিশের সাথে আলোচনা করতে থানার ভেতরে গেছেন শিক্ষক শিক্ষার্থীদের 8 জনের একটি প্রতিনিধি দল। এর আগে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানে হুঁশিয়ারি দেন 48 ঘন্টার মধ্যে প্রকৃত খুনিকে গ্রেপ্তার করা না হলে শাহবাগ থানার সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এ সময় খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপদ ক্যাম্পাসে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি তোলেন তারা।
হত্যার কারণ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির অভিযোগ তোলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী সজল শাইখ, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন এই মুহূর্তে। সজল, আপনাকে দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনেই রয়েছেন, এই সর্বশেষ অবস্থা কি সেখানকার? শরীফ, শাহবাগ থানার সামনে যেই শিক্ষার্থীদের অবস্থান ছিল সেই অবস্থান কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তারা এখন এখান থেকে চলে যাবে। তবে ৮ প্রতিনিধির যেই দল শাহবাগ থানার ভিতরে গিয়েছিল শিক্ষক শিক্ষার্থীদের, তাদের যে আলোচনাটি সেই আলোচনা ফলপ্রসূ হয়নি, সেটি আমাদেরকে শিক্ষার্থীরা এসে জানিয়েছেন। তারা যেটি বলছে যে আসলে প্রশাসন কিন্তু তারা গড়িমসি করছে, যার ফলে কিন্তু সাম্য হত্যার যেই প্রকৃত খুনি সেই খুনি কিন্তু পার পেয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যেটি বলছে যে যেই খুনি আসলে ছুরিকাঘাত করেছে সেই খুনিকে এখন পর্যন্ত তারা গ্রেপ্তার করতে পারেনি। তাদের সাথে যে বিষয়টি আলোচনা হয়েছে, তারা আমাদেরকে যেটি বলছে যে আসলে পুলিশ তাদেরকে জানিয়েছে যে কিছু আসামি ধরার ক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করা হয়েছে, যার ফলে সিসিটিভি ফুটেজ এখনও প্রকাশ করা হয়নি। সিসিটিভি ফুটেজ প্রকাশ করা শিক্ষার্থীদের একটি অন্যতম দাবি ছিল। তবে এই মুহূর্তে এখনও কিন্তু শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে রয়েছে। তবে আজকের যেই কর্মসূচি সেই কর্মসূচি তারা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে। তবে 48 ঘন্টার যেই কর্মসূচিটি রয়েছে শাহবাগ থানা ঘেরাওয়ের এবং শাহবাগ থানা আর সকল কার্যক্রম বন্ধের, সেই ঘোষণা কিন্তু এখনও রয়েছে এবং সেই কর্মসূচিটি কিন্তু বলবৎ রয়েছে। অর্থাৎ তারা যেটি বলছে যে 48 ঘন্টার মধ্যে যদি প্রকৃত খুনিকে গ্রেপ্তার করা না হয় সেক্ষেত্রে তারা থানার যেই সকল কার্যক্রম সেটি বন্ধ করে দিবে এবং বড় ধরনের একটি জামায়াত করে শাহবাগ থানা এক প্রকার অচল করে দিবে। শরীফ, এই ছিল শাহবাগ থানার সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ থানার সামনে থেকে সজল শাইখ আমাদের সাথে যোগ দিয়েছিলেন। বর্তমান নেতৃত্ব কিংবা আগের বয়ানে দেশে আওয়ামী লীগের রাজনীতির কোনো সুযোগ নেই। যদি চরিত্র বদলে আসে সেক্ষেত্রে সময়ই বলে দেবে দলটির ভবিষ্যৎ কি হবে। এমনটাই বলছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 2024-এ এসে দলটির এমন পরিণতির জন্য তিনি একক দায় দেন শেখ হাসিনাকে। তিনি বলেন, 72 পরবর্তী আওয়ামী লীগের অবস্থা থেকে শিক্ষা নেয়নি দলটি। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। তুমুল এক গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এই সময় রাজনীতির আলোচনায় নানাভাবে আসে দলটির নাম। গেল 15 বছরের সীমাহীন দুর্নীতি, জুলাই আগস্ট সহ বিগত আমলে মানুষকে হত্যার দায়ে ন্যূনতম অনুশোচনা না করায় দলটির বিচারের দাবি জোরালো হতে থাকে এই কমাসে। অতঃপর নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম। এমন বাস্তবতায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি জানতে চাই রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের কাছে। তার মতে, বর্তমান পরিচয় নেতৃত্বের চেহারায় সহসা এই দলকে গ্রহণ করবে না মানুষ। যেভাবে সারা দেশ জুড়ে শেখ মুজিবের স্ট্যাচু ভাঙছে, অনেক প্রতিষ্ঠানের অনেক জায়গার নাম বদলে ফেলেছিল, সেগুলো আবার নতুন করে বদলে ফেলেছে। এই যে 32 নম্বরের বাড়ি একেবারে মাটির ভেতরে যে ফাউন্ডেশন ছিল সেটা পর্যন্ত তুলে নিয়ে গেছে। এইগুলো একটা তীব্র জেদের পরিচায়ক। আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগের উপরেই নির্ভর করে, কি কাজ তারা করবে তার উপরে। শুধু শেখ হাসিনার আমল নয়, 72 পরবর্তী ঘটনা থেকে শিক্ষা না নেয় এই পরিণতি হয়েছে দলটির। শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী ছিলেন, পরে রাষ্ট্রপতি হন বাকশাল গঠন করে, প্রকৃতপক্ষে তো তার সমর্থক বলতে গেলে ছিল না। দলটা বড় ছিল, তার অনেক কর্মী ছিল, কর্মীদের মধ্যেও আওয়ামী লীগে থাকলেও অন্তর্বিরোধ ছিল। খন্দকার মুশতাক তো আওয়ামী লীগেরই নেতা। সেই সব অবস্থার সঙ্গে শেখ হাসিনার যে ক্ষমতাচ্যুতি বা পালিয়ে যাওয়া এর মিল আছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার, এটা আমরা বলি বটে, আগে রাজনীতিবিদেরা বলতেন, এখন বলেন না। তিনি বলেন, দল মত কিংবা পথ ভিন্ন হতে পারে, দেশের স্বার্থে সবাইকে এক পথে না রাখায় আওয়ামী লীগের এই করুণ পরিণতি হয়েছে। এক দল করলেও সবাই সম্পূর্ণ একমত হবে এমন কথা না। মতভিন্নতা পৃথিবীর সর্বত্র সব দলের মধ্যেই থাকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।
অন্তর্বর্তী সরকার সঠিক পথে আছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। একই সাথে প্রধান উপদেষ্টা দাবি করেন জনগণ সরকারের সাথে আছে। সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে সংস্কার প্রত্যাশা করেছে সবাই এবং যেসব আন্দোলন হচ্ছে তা তারই অংশ। আওয়ামী লীগ সরকারের 16 বছরের শাসনকে ভূমিকম্পের সাথে তুলনা করেছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও জানান, ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জুলাই সনদ তৈরি করবে, যেখানে নির্বাচনের বিষয়টি উল্লেখ থাকবে। তবে ইকোনমিস্ট প্রতিবেদনে উল্লেখ করেছে, ঐক্যমত্য খুঁজে বের করা কঠিন। ফারাক্কা বাঁধ, যে মরণ ফাঁদের কারণে গেল 50 বছর ধরে গঙ্গার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। বিপর্যয়ের কবলে দেশের পরিবেশ এবং জনজীবনও। ভারত বাংলাদেশ কূটনৈতিক দ্বৈরথে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন নিয়েও। বিশেষজ্ঞরা বলছেন, কোনো আন্তর্জাতিক আইন নয়, কেবলমাত্র দুদেশের রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতেই এই চুক্তির নবায়ন সম্ভব। মিলা খন্দকারের প্রতিবেদন। পরিকল্পনার শুরুটা ছিল ব্রিটিশ আমলেই। কলকাতা বন্দরে নাব্যতা সংকট কাটাতে 1853 সালে গঙ্গা থেকে খাল কেটে ভাগীরথীতে জল টানার প্রস্তাব দেন ব্রিটিশ প্রকৌশলী স্যার আর্থার কটন। এর প্রায় এক শতাব্দী পর 50-এর দশকে ব্রিটিশ দেশে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয় ভারত সরকার, যার পেছনে তৎকালীন পূর্ব পাকিস্তানকে বেকায়দায় ফেলার অভিপ্রায় থাকলেও উল্টে যায় পাশার দান। কঠিন বাস্তবতার মুখোমুখি হয় সদ্য স্বাধীন বাংলাদেশ। গঙ্গার পানির হিস্সা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ে দেশের পরিবেশ ও জনজীবন। ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেমের তথ্য বলছে, কেবল ফারাক্কা নয়, গঙ্গা অববাহিকা জুড়ে 181টি বাঁধ নির্মাণ করেছে ভারত, যার মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে উজানের এই দেশ। ফারাক্কা চালু হওয়ার 2 দশকেরও বেশি সময় পর 1996 সালে ভারত বাংলাদেশ যে ঐতিহাসিক গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর করে, 30 বছর মেয়াদী সেই চুক্তির কার্যকালও শেষ হচ্ছে আগামী বছর। চুক্তির নবায়ন নিয়ে শুরু হয়েছে আলোচনা, তবে শঙ্কা বাড়াচ্ছে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের ইস্যুটি। আমরা চাইব না যে কোনো অবস্থাতে ভারত যতটুকু পানি আসে সেটুকু দেবে না। সিদ্ধান্তটা কারিগরি নিরিখে হবে না, সিদ্ধান্ত আইনগত নিরিখে হবে না, সিদ্ধান্ত আন্তর্জাতিক হিসাবেও হবে না, হবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্কের ভিত্তিতে। কাজেই যৌথ ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রবাহটাকে বাড়াতে হবে। গঙ্গা চুক্তির নবায়নের ব্যাপারে বহুমাত্রিক প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশের যৌথ নদী কমিশন। দরকার-সকোষের মাধ্যমে প্রাপ্য আদায়ে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটিও। গত বছর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে একটা মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে যে একটা জয়েন্ট কমিটি হবে, দে উইল ওয়ার্ক অন ইট। একটা বিশেষজ্ঞ কমিটি হয়েছে একটা ইন্টারনাল প্রিপারেশনের জন্য। পয়েন্টসগুলো কী হবে, বার্নিং নেগোসিয়েশন টুলস কী হবে, এগুলোই তারা ফাইন্ড আউট করবে। এশিয়ার প্রথম দেশ হিসেবে সম্প্রতি ইউ ওয়াটার কনভেনশনে অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে ভারত এতে স্বাক্ষর না করলে তা কোনো ফল বয়ে আনবে না, বলছেন বিশ্লেষকরা। নীলা খন্দকার, চ্যানেল 24। বিজ্ঞানীদের বিদেশে প্রশিক্ষণ বা পড়তে যাওয়ার অনুমতিপত্র পাওয়া নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে পরমাণু শক্তি কমিশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিজ্ঞানীদের অভিযোগ, প্রায়ই তাদের জন্য নির্ধারিত প্রশিক্ষণে অনুমতি না নিয়ে বিদেশে চলে যান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সিনিয়র সচিব শামীমা সুলতানার রিপোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারী কেউ দেশের বাইরে পড়তে বা প্রশিক্ষণে যেতে গেলে দরকার জিও বা গভর্নমেন্ট অর্ডার, আদতে যা সরকারি অনুমতিপত্র। কে, কেন, কিভাবে পাবেন, আছে সেই নিয়ম কানুনও। তবু কখনো কখনো নিয়মের ফাঁক ফোকর কাটিয়ে এর ব্যত্যয়ের অভিযোগও মেলে। এই যেমন গত বছরের এই তালিকায় দেখা যায় 15 জন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মনোনীত হয়েছেন আঞ্চলিক ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক কৌশলগত প্রশিক্ষণে। আবার এই বছরের তালিকায় দেখা যায় পারমাণবিক নিরাপত্তা বিষয়ের মতো কর্মশালায়ও গেছেন একজন অতিরিক্ত সচিব। আছে এমন আরও 14 জনের নাম। তারা নিজেদের মতো করে তারা কাউকে দেয়, কাউকে দেয় না। ইদানিং শুরু করছে কি, তারা নিজেরাই মনোনীত হয়ে বিদেশে যাওয়া শুরু করেছে। তাদের বক্তব্যটা এরকম যে তারা
আমাদেরকে শাসন করবে, আমরা শোষিত হব। আমরা চাচ্ছি যে মন্ত্রণালয়ে আমাদেরকে সহযোগিতা করবে। তবে মন্ত্রণালয় থেকে নানাবিধ প্রশিক্ষণে যাওয়া মাত্র 8 জন কর্মকর্তার একটি তালিকা দেয়া হয়, যারা বিভিন্ন পদবীর আমলা। সেই সাথে কেন গিয়েছেন বা যাবেন সে যুক্তিও তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের 14 জনকে দেওয়া হয়েছে এটি ম্যানেজারিয়াল ট্রেনিং, তার মধ্যে 8 জন এই পর্যন্ত 8টা প্রোগ্রাম এর জিও হয়েছে। সেই 8টা প্রোগ্রামের মধ্যে 3-4টা প্রোগ্রাম হচ্ছে অনলাইনে। বিজ্ঞানীদের কোনো ট্রেনিংয়ে মন্ত্রণালয়ের কেউ যায় না, এটি পলিসি এবং ম্যানেজমেন্টের যে ইস্যু সেই ইস্যুতে ট্রেনিং যেটা সেখানেই গিয়েছে। যোগ্য লোক যোগ্য প্রশিক্ষণ না পেলে সেই প্রশিক্ষণ কোন কাজে লাগবে সেই প্রশ্ন বিশেষজ্ঞদের। কাদা ছড়াছড়ি থেকে বেরিয়ে এসে বৃহত্তর স্বার্থে সরকারকে আমি আহ্বান করব, দৃষ্টি আকর্ষণ করব যে যারা আছেন কর্তৃপক্ষ তারা দ্রুত আলোচনার মাধ্যমে বিভিন্ন ধরনের মতবিরোধ আছে সেগুলি সমাধান করে ব্যবস্থা নেওয়া। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল দুপুর একটার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।